তাহলে আজকে আমরা শুরু করব আয়তঘনক। এর ভিতরে আলটিমেটলি দুটো জিনিস আছে, একটা হচ্ছে আয়তঘনক আর একটা হচ্ছে ঘনক। তো প্রথমে আমরা আয়তঘনক ঘনক এগুলো এর সূত্র সম্পর্কে একটু বেসিক আইডিয়া করে নেব। তারপরে গিয়ে আমরা এক্সারসাইজ 4, আমাদের বইয়ে যে এক্সারসাইজ 4 রয়েছে সেই এক্সারসাইজ 4 করব। সো এটা তো একটা আয়তক্ষেত্র। এবার আমি আরেকটা আয়তক্ষেত্র নিচ্ছি এবং এর এই মাথাগুলোকে যদি জুড়ে দিই এইভাবে, তাহলে তৈরি হয়ে যাবে একটা আয়তঘনক। সরি। তো এর যে দৈর্ঘ্য প্রস্থ কোণগুলোকে বলবো সেটা লিখি। তা প্রথমে তাহলে আমি হেডিং করি আয়তঘনক। আয়তঘনক এর যে যে জায়গাটা সব থেকে বড়, মানে লম্বায় সব থেকে বেশি, সেটাকে বলা হয় দৈর্ঘ্য। মানে আমি যদি এর সব কটা কোণায় নাম দিই তাহলে বোঝা যাবে যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে, এবিটাকে আমি দৈর্ঘ্য বলতে পারি যেহেতু এবিটা সব থেকে বড়। কোনো প্রশ্ন থাকলে কিন্তু স্পিকার অন করে করতে হবে। এই দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে লিখি। এল একক, এককটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে। যেমন এবিকে দৈর্ঘ্য বলবো তেমন কিন্তু এইচইটাকেও দৈর্ঘ্য বলবো, সিডিটাকেও দৈর্ঘ্য বলবো, জিএফটাকেও দৈর্ঘ্য বলবো। প্রস্থ, প্রস্থ বলবো এ এইচ বা বিই এগুলোকে। সো এ এইচটাকে আমি প্রস্থ বলছি, প্রস্থর ইংরেজি নাম ব্রেথ, তাই তার জন্য দেওয়া হয় বি একক। এবং আর একটা থাকে উচ্চতা। উচ্চতাকে, উচ্চতা হচ্ছে যেটা কতটা উঁচু, এডি। উচ্চতার ইংরেজি নাম হাইট, তাই এটাকে বলা হয় এইচ একক। তো এখন আমরা এর সূত্রগুলো জানবো, তার আগে আমরা আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে আসি। এক হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে এর কটা কোণা আছে, ভার্টেক্স বলা হয় শীর্ষবিন্দুকে ইংরেজিতে। সো এর কটা কোণা আছে। কোণা দেখো, এখানে যদি কোণা গোনো তোমরা, কোণা পেয়ে যাবে। কটা কোণা আছে তোমরা গুনে বলো। কটা কোণা আছে? 8টা। তাহলে শীর্ষবিন্দু 8টি। আমি যদি শীর্ষবিন্দুগুলির নাম লিখি তাহলে কি কি পাবো? ওই যে এ কোণা, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এগুলো হলো শীর্ষবিন্দু। এবার আমরা বের করব ধার, বা ধারের আরেকটা নাম যদি বলি প্রান্ত রেখাও বলা হয়, প্রান্ত রেখা। সেখানে কটা সাইড আছে? সাইড, যদি আমরা সাইড বলি বা ধার, কটা সাইড আছে? গুনে দেখো। কেন 4টে? কেন, আরো তো সাইড আছে, নিচেই তো 4টে রয়েছে। নিচেই তো 4টে সরল রেখা। কতগুলো সরল রেখা আছে? কতগুলো সরল রেখা আছে এখানে? লিপি, কটা সরল রেখা আছে? লিপি, স্পিকার অন করো। হ্যাঁ হ্যাঁ, 8টা। নিচে 4টে, উপরে 4টে, 8টা। আর মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো, মাঝখানে লম্বা লম্বায় রয়েছে ওগুলো কটা? মাঝখানে লম্বা লম্বায় তো রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে 4টে। সো নিচে 4টে, উপরে 4টে এবং মাঝখানে 4টে, মানে মোট 12টা। 12টি সরল রেখা বা ধার আছে। ধারগুলো যদি নাম লিখি আমি তাহলে কি কি পাবো? এ বি,
এটা দৈর্ঘ্য, এইচ ই এটা দৈর্ঘ্য, ডিই ডিসি এটা দৈর্ঘ্য, জি এফ এটাও দৈর্ঘ্য। এগুলো সব দৈর্ঘ্য। এরপরে যদি আমি প্রস্থগুলোকে লিখি, এ এইচ এটা প্রস্থ, জি ডি এটাও প্রস্থ, এফ সি এটাও প্রস্থ এবং বিই এটাও প্রস্থ। সো এগুলো প্রস্থ। এবার যদি উচ্চতাগুলোকে লিখি, এডি, জি এইচ, ই এফ, স্পিকারটা অন করে রাখো, অফ করে রাখো, বিসি এগুলো উচ্চতা। কোনো একজনের স্পিকার অন হয়ে রয়েছে, সে অফ করে রাখো। সেগুলো হলো উচ্চতা। তাহলে আমরা দেখতে পেলাম 12টা এর ধার পাচ্ছি। এবার আমরা এর গুনব তল, কটা তল আছে। তল, তল মানে সারফেস বা কতগুলো তল, পৃষ্ঠ তল আছে। ওকে, তো তল, নিচে একটা তল থাকে, উপরে একটা তল থাকে। তোমরা যদি একটা ইটের কথা ভাবো, ইট, সেই ইটের কটা তল থাকে, নিচে একটা তল থাকে, উপরে একটা তল থাকে এবং চারপাশে 4টে তল থাকে, মানে মোট 6টা তল থাকে, 6টি তল থাকে। তো সেই 6টা তলকে যদি আমি লিখি, একদম নিচে যে তলটা আছে সেটা হচ্ছে এ বি ই এইচ, একদম উপরে যে তলটা আছে সেটা হচ্ছে সি ডি জি এফ। এবার আমার আমার দিক থেকে দেখলে, মানে তোমরা যেদিকে বসে আছো সেই দিক থেকে দেখলে, একদম তোমার সামনে যে তলটা আছে সেটা হচ্ছে এ বি সি ডি, এবং একদম উল্টো সাইডে যে তলটা আছে সেটা কি, সেটা হচ্ছে ই এফ জি এইচ। এবার ডান দিকের তলটা নেব, ডান দিকের তলটা হচ্ছে বিসিএফই, এবং অ্যাট লাস্ট বাঁ দিকের তলটা এডিজিএইচ। এই হলো মোট 6টা তল। তাহলে আমরা একটা আয়তঘনকের 6টা তল পাচ্ছি, 8টা শীর্ষবিন্দু পাচ্ছি, 12টা ধার পাচ্ছি। ওকে, এইগুলো পেলাম আমরা। এখন আমরা এর থেকে যে সূত্রগুলো পাই, যে এর এর থেকে কি কি বের করতে হতে পারে, এর থেকে বের করতে হতে পারে যে এর কর্ণের দৈর্ঘ্য কত, এর আয়তন কত, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, এগুলো আমাদেরকে বের করতে হতে পারে। সো আমরা সেইগুলো এবার বের করতে চাইবো, যে এর আয়তন কত, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত এবং এর কর্ণের দৈর্ঘ্য কত, সেগুলো আমরা বের করতে চাইছি। সো আমি পরবর্তী বোর্ডে গিয়ে এর আয়তন, সমগ্র তলের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য, সেগুলো বের করব। তারপরে আমরা আবার ঘনকে যাব, ঘনকে গেলেও সেম জিনিস তোমরা আবার বুঝতে পারবে। সো আমি প্রথমে আবার একটা আয়তঘনক এঁকে নিই। এটা একটা আয়তঘনক। এই আয়তঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেয়া আছে। এই আয়তঘনকটার দৈর্ঘ্য, ইংরেজি নাম এল যদি এল একক হয়, প্রস্থ ইংরাজি নাম ব্রেথ যদি বি একক হয়, এবং উচ্চতা ইংরেজি নাম হাইট যদি এইচ একক হয়, হাইট এইচ একক হয়। সো তার ফলে এর যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কোনগুলো, কর্ণ হচ্ছে, আমি যদি এখানে তোমাদেরকে দেখাই যে কালার চেঞ্জ করে, একদম এই কোণা থেকে, এই যে কোণা, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা কর্ণ পাচ্ছি। সিমিলারলি আরও কর্ণ কিন্তু আমরা পাবো। যদি আমি আরও কালার চেঞ্জ করে দেখাতে চেষ্টা করি, যে এই কোণা থেকে, এই যে কোণা, এই কোণা থেকে আমি আর একটা কর্ণ পাবো, সেটা যাবে এই কোণা পর্যন্ত, বিপরীত কোণা পর্যন্ত। আমি যদি আবার কালার চেঞ্জ করি,
এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা পাবো। ওকে, এবং আবার যদি আর একটা কালার চেঞ্জ করি, তো আরো একটা কর্ণ পাবো, সেটা হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা কর্ণ পাবো। ওকে, সো দেখো আমরা একটা আয়ত ঘনকের কটা কর্ণ পেলাম। আমরা কটা কর্ণ পাচ্ছি আয়ত ঘনকের? আয়ত ঘনকের কটা কর্ণ পাচ্ছি? আমি তো ছবিতে পুরোটা দেখিয়ে দিয়েছি। কটা কর্ণ? স্পিকার অন করে বলো। চারটে কর্ণ পাচ্ছি। So, আমরা আয়তঘনকের চারটে কর্ণ পাচ্ছি। এবার এই চারটে কর্ণের দৈর্ঘ্য কত হবে? সেই চারটে কর্ণের দৈর্ঘ্য যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে যে সূত্র, সেই সূত্র হচ্ছে √(L² + B² + H², মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। ওকে, এটা হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র। কর্ণকে কি করে আমরা বের করব? তাহলে 1 নম্বর সূত্র আমরা পেলাম। এটাকে খুব সহজেই প্রমাণ করা যায়। প্রমাণ আমি পরবর্তী কোনো একটা ক্লাসে দরকার হলে দেখাবো। 2 নম্বর, এর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমরা উদাহরণ হিসাবে কি নিতে পারি? ইট। একটা ইটকে যদি উদাহরণ হিসাবে নিই, তাহলে ইটের চারিপাশ যে সবকটা যে কটা তল আছে, আমরা একটু আগে দেখে আসলাম যে একটা আয়তঘনকের তল সংখ্যা হচ্ছে ছটা। তো সেই ছটা তলের প্রত্যেকটার ক্ষেত্রফল আমরা বের করতে চাই, এবং তার আগে আমরা বের করে নিই একটি তলের ক্ষেত্রফল। তাহলে যদি আমি 3 নম্বরে একটি পৃষ্ঠ তলের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে সেটা কি হবে? এখন এর পৃষ্ঠতল কিন্তু 3 রকম পৃষ্ঠতল আছে। একটা দেখো, মানে সব থেকে বড় পৃষ্ঠতল, মানে যার এক পাশে আছে দৈর্ঘ্য, এক পাশে আছে প্রস্থ। তাহলে সেই যে পৃষ্ঠতলটা, আমি যদি আবার নাম দিই এদেরকে ABCD, এই যে পৃষ্ঠতল বা EFGH, এই যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলগুলোর ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে LB। কারণ এগুলো তো আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ একক। এটা কোনগুলো? এই ABCD, ABCD বা EFGH টাইপসের যে পৃষ্ঠতলগুলো, তার ক্ষেত্রফল। এখন সিমিলারলি এটা উচ্চতা H, তাহলে BH নিয়ে যে ক্ষেত্রফলগুলো, এটাও একটা আয়তক্ষেত্র, তাহলে BH বর্গ একক। এরকম ক্ষেত্রফল আমরা কার কার পাবো? একটা পাবো ADHE, এবং ঠিক উল্টো সাইডে পাবো BCGF, এবং আরো একটা পাবো দৈর্ঘ্য এবং উচ্চতা নিয়ে, সেটা হচ্ছে LH বর্গ একক। সেটা কাদের পাবো? সেটা আমার একদম, মানে তোমরা যেখানে বসে ক্লাস করছো সেখান থেকে সামনের দিকে একদম যেটা দেখা যাচ্ছে, ABFE, ABFE পাবো। এবং ঠিক তার পিছনের দিকে যেটা দেখা যাচ্ছে, দ্যাট মিনস CDHG। আমরা ছটা যে পৃষ্ঠতল বা ছটা যে তল সারফেস, সেই ছটারই ক্ষেত্রফল বের করে নিয়েছি, এবং আলটিমেটলি 3টে বেরিয়েছে, প্রত্যেকটা দুটো দুটো করে আছে। তাই সো আমরা বলতে পারি যে 2 গুণ LB প্লাস BH প্লাস HL বর্গ একক হলো মোট ক্ষেত্রফল। যেহেতু দুটো করে আছে, তাই আমি 3টেকে যোগ করে 2 দিয়ে গুণ করে দিলাম, টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এবার আমরা চলে যাব 4 নম্বর, আয়তন। আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফল যেটা, আয়তনের আর এক নাম ঘনফল। ঘনফল মিন্স এর ভিতরে ধরো তুমি এরকম কোন একটা পাত্র পেলে, এই পাত্রের ভিতরে যদি তুমি জল ঢালো, তাহলে
কতটা জল ওর ভিতরে ধরবে সেটাকে আমরা ঘনফল বলি, ওর ভিতরে কতটা জল ধরবে। আর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আমি বের করলাম, ওটা মিনস হচ্ছে ধরো তুমি এরকম কোনো একটা ইট পেলে, সেই ইটের গাটা তুমি রং করতে চাইছো, তো কতটা তোমাকে রং, কতটা জায়গা তোমাকে রং করতে হবে। ওকে, তাহলে আমি আয়তন বা ঘনফল হচ্ছে এল বি এইচ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে একসাথে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আয়তন বা ঘনফল এত ঘন একক, এত ঘন একক। ওকে, সো তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ওদের একক যা থাকবে সেই হিসাবে আমরা অঙ্ক করব। এটা হলো আয়তঘনক সম্পর্কিত মোটামুটি সমস্ত সূত্রগুলো, এবং আয়তঘনক কি, কোনটাকে কি বলে, পুরো আমি ডিটেলস বলে দিয়েছি। এবার আমরা আয়তঘনকের পরে কয়েকটা একটু অঙ্ক করে নিই। আমরা বইয়ের 1, 2, 3 মানে এক্সারসাইজ কোষে দেখি 4-এর, নেহা সুদীপ্ত শোনা যাচ্ছে তো? নেহা সুদীপ্ত, নেহা সুদীপ্ত শোনা যাচ্ছে? তোমরা কত, আমার নেটওয়ার্কের হয়তো তোমাদের ওখানে খুব প্রবলেম, সেই জন্য কথাটা কাটা কাটা আসছে। শুনতে পেয়েছি, শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বই বের করো, এবং আমরা প্রথমে একটু অঙ্ক করে নিই, 3টে অঙ্ক করে নিই, তারপরে আমরা আবার চলে যাব ঘনকটা বুঝবো, বুঝে আবার ঘনকের অঙ্কও করব। সো আমি বসে দেখি, আমার কাছে যে বই রয়েছে সেই বই 74 পেজ, 74 পেজের 1, 2, 3 তিনটে পরপর আগে করবো। তো আমি পেজ সেভ করলাম এবং এগোচ্ছি। এক্সারসাইজ 4, পেজ 74, এক দাগ। এক দাগ বলছে আমাদের পরিবেশের 4টি আয়তঘনক এবং 4টি ঘনকের নাম লিখি। তো আমরা এখনো ঘনক শিখিনি, বাট ঘনকের উদাহরণটা দিতেই পারবো। 4টি আয়তঘনক। তো রাতুল, 4টে আয়তঘনকের নাম বলো। বই হবে, একটু মোটা বই হতে হবে। তোমাদের কথা কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমি বইটা শুনতে পেয়েছি যদিও। আয়তঘনক বই, একটু মোটা বই, একটা মোটা বই। আর এবার মোটা বই যেটা, তার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেন সমান না হয়ে যায় সেরকম, মানে ছোট এই ডিকশনারি টাইপসের, যদি ডিকশনারিগুলোরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় না যদিও, ঠিক আছে। আর আর অন্য কেউ, দিয়া, লিপিকা, দিয়া লিপিকা, 4টে ঘনক, যে যেটা পারবে। দেখো, আমরা যে দেশলাই বাক্স দেখি, সেই দেশলাই বাক্স, ইট কোনটায় বলছো? ইট, হ্যাঁ ইট তো হবেই। দেশলাই বা দেশলাই বাক্স, ইট হবে, ইট হবে, ঘনক কিউব হবে। হুম, আচ্ছা, আরো হবে, আমরা আলমারি দেখি, আলমারি, তো আলমারি কিন্তু এর উদাহরণ। এছাড়া মিষ্টির প্যাকেট, প্যাকেটের উদাহরণ। এছাড়া আরো হয় সিপিইউ, সিপিইউ, আচ্ছা সিপিইউ, হ্যাঁ সিপিইউ উদাহরণ হবে। বাড়ি ঘর, ঠিক আছে, আমি তোমার কথা সিপিইউটাও লিখলাম, ভালো উদাহরণ সিপিইউ, কম্পিউটারের সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি দেখি, বলতে পারো কিনা। এছাড়া বাড়ি ঘর, এগুলোও উদাহরণ হতে পারে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 4টি ঘনক। ঘনকে লুডোর ছক্কা, লুডোর ছক্কা হবে। আর কি হবে? আর হবে, মানে এর পরের উদাহরণগুলো একটু অন্যভাবে দিতে হবে। ঘনক আকৃতি জলের ট্যাঙ্ক, ঘনক আকৃতি জলের ট্যাঙ্ক, মানে জলের ট্যাঙ্ক কিন্তু আয়ত ঘনকের মতো হতে পারে, বাট সেটা যদি ঘনক আকৃতির হয় তাহলে সেটাকে আমরা নিতে পারবো। এবার আমরা দেব, আরো উদাহরণ দিতে পারি, বইয়ের বাক্স, যেগুলো
থাকে সেটা যদি ঘনক আকৃতি হয়, তো ঘনক আকৃতি বইয়ের বাক্স এবং ঘনক আকৃতি চৌবাচ্চা যেগুলো, সেটাও কিন্তু একটা ঘনক হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দুই দাগের যে প্রশ্নটা, সেই দুই দাগের প্রশ্ন কিন্তু আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি যে একটা আয়ত ঘনক, এটা তো এক দাগের প্রশ্ন। দুই দাগের যে প্রশ্নটা, সেই দুই দাগের প্রশ্ন কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি যে একটা আয়তঘনক ওরা দিয়েছিল ABCD। আমি নামটা অন্যভাবে নিয়েছিলাম একদম প্রথমে। তোমরা যারা পরে ক্লাস জয়েন করেছো তারা ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা পরে এই আয়তঘনক যেটা দেয়া থাকলো বইয়ে, যেটা দেয়া আছে, এটাকে অ্যাজ এ হোমওয়ার্ক করবে ওইটার মতো করেই। অ্যাজ এ হোমওয়ার্ক এটাকে করবে ওইটার মতো করেই, কারণ এটায় একটু জাস্ট নামগুলো চেঞ্জ করে দেওয়া আছে। আমি যে নাম নিয়েছিলাম এটাই সেই নাম নেই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 3 দাগ, 3 দাগ বলছে একটা সমকোণী চৌপল। সমকোণী চৌপল কিন্তু আয়তঘনকের আরেক নাম। ওকে, সমকোণী চৌপল। রাতুল, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? চ্যাট করে আমাকে জানাও পরিষ্কার। তোমাদের কথা কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। নেহা সুদীপ্তর কথা কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? সেটা যদি শুনতে পাও তাহলে আমাকে জাস্ট একটু চ্যাট করে জানাও একদম ক্লিয়ারলি। ওকে, রাতুল এবং প্রণব শুনতে পাচ্ছে। নেহা এবং সুদীপ্ত, সাইডে দেখো একটা 3টে ডট আছে, সেই 3টে ডট থেকে তোমরা গিয়ে ওখান থেকে চ্যাট বলে অপশান পাবে, ওখান থেকে চ্যাট করে আমাকে জানাতে পারো। সো একটু আমাকে জানাও যে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। একদম ওকে, শুনতে পাচ্ছে। আর বাকি 3জন তোমরাও ক্লিয়ার যদি শুনতে পাও আমাকে একটু বলো, একটু চ্যাট করে জানাও জাস্ট। সমকোণী চৌপল বা আয়তঘনক, আয়তঘনক, সমকোণী চৌপল বা আয়তঘনক একই জিনিস আমি বললাম। তো এখন এর যে এর যে অঙ্কটা দিয়েছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তো দৈর্ঘ্য দিয়েছে 5 মিটার, প্রস্থ দিয়েছে 4 মিটার, উচ্চতা দিয়েছে 3 মিটার। 3 মিটার। তা তোমরা উত্তরটা বের করার চেষ্টা করো কত হয় এবং আমাকে বলো। উত্তরটা কত আসছে আমাকে একটু বলো। ওই সূত্র, একই সূত্র, যে সূত্র আমরা খাটালাম একটু আগে, যে কর্ণের দৈর্ঘ্য। আহ, আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে আমার আরেকটুখানি বলতে হবে যে একটা আয়তঘনক ধরো তোমার কাছে রয়েছে। এটা যদি একটা আয়তঘনক হয়, এটা যদি একটা আয়তঘনক হয়, সেই আয়তঘনকের মধ্যে সব থেকে বড় যে একটা দণ্ড বা কিছু যদি তুমি রাখতে চাও, এটা এবং এটা, এ হচ্ছে একটা আয়তঘনক। এর মধ্যে সব থেকে বড়, আচ্ছা, যদি একটা দণ্ড রাখতে চাও তাহলে তাকে কিন্তু কর্ণ বরাবরই রাখতে হবে। মানে এই বরাবর যদি আমরা রাখি কর্ণ বরাবর, তাহলে কিন্তু আমরা একটা সব থেকে বড় দণ্ড আমরা রাখতে পারবো। যদি দৈর্ঘ্য বরাবর রাখতে চাই তাহলেও কিন্তু এত বড় দণ্ড রাখতে পারবো না। দৈর্ঘ্য বরাবর রাখতে হলে আমরা সর্বাধিক 5 মিটার, সবচেয়ে বড় 5 মিটারের একটা দণ্ড রাখতে পারি। প্রস্থ বরাবর রাখতে গেলে 5√2 মিটার। হ্যাঁ, ঠিক আছে, 5√2 মিটার হবে। তো প্রস্থ বরাবর রাখতে গেলে কিন্তু আমরা 4 মিটার রাখতে পারছি, এবং উচ্চতা বরাবর রাখতে গেলে 3 মিটার রাখতে পারছি। এবং কর্ণ বরাবর রাখলেই কিন্তু আমরা সব থেকে বেশি বড় একটা দণ্ড, ওখানে লোহার একটা দণ্ড বা কোনো কিছুর দণ্ড রাখতে পারবো। সো আমরা যদি এটাকে হিসাব করি যে কি লিখবো, যে
সবচেয়ে বড় সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য, সূত্রটা কি ছিল? রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দ্যাট মিন্স রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিন্স রুট ওভার অফ 25 প্লাস 16 প্লাস 3, 25 16 3 মানে 16 9, 25 16 9, দ্যাট মিন্স 50, আর 50 মানে 5 5 25, ভিতরে 2 থাকে, তো 5√2, 5√2। এবার একটা জিনিস যেন ভুল না হয়, এইগুলো সব মিটারে দেওয়া আছে, তোমাদেরকে কিন্তু এর পিছনে মিটার লিখতে হবে। তাহলে আমরা সব থেকে বড় যে লোহার দণ্ডটার ভিতরে রাখতে পারবো তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। ওকে, সো এবার আমরা এরপরে আরও একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা ঘনক সম্পর্কিত, 4 দাগটা একটু পরে আসছে, আমি 5 দাগের অঙ্কটা করবো এবার। ওকে, তো তোমাদের যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো, স্পিকার অন করে বলো, দেন আমি যাব 5 দাগের অঙ্কে। ওকে, আমি 5 দাগের অঙ্কে যাচ্ছি। দাগ নাম্বার 5, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর, লক্ষ্য করে দেখো একটা মিটারে রয়েছে একটা ডেসিমিটারে রয়েছে, একটি খাল খনন করা হয়েছে বা গভীর খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন ডেসিমিটার মাটি কাটা হয়ে থাকে, তাহলে কতটা মাটি ওর ভিতর থেকে বেরোলো সেটা হচ্ছে আয়তন। যদি কাটা হয়ে থাকে তাহলে খালটির দৈর্ঘ্য কত, খালটি কত লম্বা মানে দৈর্ঘ্য কত বের করতে দিয়েছে। তো আমাদেরকে কি কি দিয়ে দিয়েছে, আমরা ধরে নেব দৈর্ঘ্য, ধরি খালটির দৈর্ঘ্য এক্স মিটার, আমরা প্রথমে এক্স মিটার ধরে নেব। প্রস্থ দেয়া রয়েছে এবং উচ্চতা দেয়া রয়েছে, উচ্চতার কিন্তু আর একটা নাম গভীরতা, ঠিক আছে? গভীরতা, এখানে হয়তো গভীরতা দেওয়া আছে। প্রস্থ হচ্ছে চওড়া, চওড়াটা মানে 2 মিটার চওড়া, আর গভীরতাটা হচ্ছে 8 ডেসিমিটার। ওকে, সো আমাকে কিন্তু মানে যাই করতে হবে সেটাকে একটা ইউনিটে নিয়ে গিয়ে করতে হবে, আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিটে নিয়ে গিয়ে করতে পারবো না। সো যদি আমাকে একটা ইউনিটে নিয়ে গিয়ে করতে হয়, দ্যাট মিন্স 8কে 10 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে আমি করতে পারবো। সো তাহলে আয়তন, আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এল গুণ বি গুণ এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 8/10। এত ঘন, আমরা জানি যে আয়তনের একক কিন্তু ঘন একক হয়, সো ঘন মিটার। প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী 150 মিটার, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নানুযায়ী এক্স ইন্টু 2 ইন্টু 8/10 ইকাল টু, যেটা দেখো বইয়ে দেওয়া রয়েছে যে এর আয়তনটা দেওয়া রয়েছে 240, সো এক্স ইকাল টু কী হবে? 240, 10টা নিচে আছে, উপরে গিয়ে গুণ হবে, আর 8 আর 2টা উপরে আছে, নিচে এসে ভাগ হবে। তো 2 দিয়ে কাটলে 120, 8 8 একে 8, 5 আটা 40, সো এক্স ইকাল টু 150, 15 আর 10 গুণ করলে 150, এক্সটা কি? দৈর্ঘ্য, তাহলে 150 মিটার। নিচে উত্তর লিখে দেবে যে অতএব খালটি 150 মিটার লম্বা, অতএব খালটি 150 মিটার লম্বা। এই হচ্ছে আয়তন আগে বের, আচ্ছা হ্যাঁ করা যাবে, বাট একটু দেখিয়ে দেবে যে এরকম ভাবে মানে আয়তন এটা হচ্ছে, একটু দেখিয়ে দেবে, কারণ এখানে মেন তোমার কাছে যেটা, যে স্যার কোশ্চেন করছেন তিনি তোমার কাছে জানতে চাইছে যে তুমি আয়তনের ফর্মুলাটা জানো কি না। সো দেখিয়ে দেবে যে স্যার আমি জানি আয়তনের ফর্মুলা LBH। ওকে, সো এটা একটু দেখিয়ে দেবে, দেখো কোনো অসুবিধা আছে কিনা, যদি থাকে বলো, দেন আমরা আবার পরে আর একটা অঙ্কে যাব। আমরা এবার চলে যাব সরাসরি 11 দাগের অঙ্কে।
আমি মানে কয়েকটা জাস্ট সমকোণী চৌপলের অঙ্ক করিয়ে নিয়ে ঘনকটাকে শুরু করতে চাইছি, যাতে সমকোণী চৌপল সম্পর্কিত কোনো অসুবিধা না থাকে, তারপরে বাকি অঙ্কগুলো আমরা করব। সো দাগ নাম্বার 11 কি বলছে, কি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 3:2:1, এবং তার আয়তনও দিয়ে দিয়েছে। আয়তনকে আমরা ভলিউম ভি দিয়ে লিখতে পারি 384 ঘন সেমি, মানে এককগুলোকে কিন্তু আমরা সেমিতে নেব। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। সো আমরা ধরে নেব দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি, উচ্চতা x সেমি বা 1x সেমি, যেভাবে আমরা অনুপাত থেকে কোনো সংখ্যাকে ধরি সেইভাবেই বের করলাম। সো এখন এর যে আয়তন, সে আয়তনটা কত হবে? আয়তনটা হবে L ইন্টু বি ইন্টু এইচ, দ্যাট মিনস 3x ইন্টু 2x ইন্টু এক্স, 3×6, এক্স 3টে তাই এক্স কিউব ঘন সেমি। প্রশ্নানুযায়ী 6x³ সমান সমান 384, কারণ এটাও আমি আয়তন বের করলাম, ওরাও আয়তন দিয়ে দিয়েছে 384। সো x³ আসছে 384কে 6 দিয়ে ভাগ, দ্যাট মিনস 64। x³ আসছে 64। সো এক্স মানে 64 এর ঘনমূল। তো 64কে যদি আমরা ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করি, তো 4, 16, 4, 4, দ্যাট মিনস এটা মানে 4 কিউব। তো এক্স এর মান আসলো 4। এক্স এর মান যদি 4 হয়, তাহলে কিন্তু আমি এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বের করে ফেলতে পারছি। দৈর্ঘ্য কত? 3x ছিল, এখন 3×4, দ্যাট মিনস 3×4 12 সেমি। প্রস্থ কত? প্রস্থ আগে ছিল 2x, দ্যাট মিনস 2×4 8 সেমি। উচ্চতা কত? আগে ছিল x, তার মানে এখন 4 সেমি। এখন আমাদেরকে বের করতে দিচ্ছে, দেখো এটা কি একটা, প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি, আমরা এবার সমগ্র তলের ক্ষেত্রফলে চলে যাব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দেবো। তো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, আমি এটা ক্লিয়ার করছি তা না হলে। তো সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র ছিল 2 আমি যদি ওটাকে গুছিয়ে লিখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ 352, ঠিক আছে উত্তর। প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ, তোমরা একটু উত্তরটা মিলিয়ে নেবে, উচ্চতা গুণ দৈর্ঘ্য, সেটা আসছে। সো 2 দৈর্ঘ্য আমি বের করেছিলাম 12 গুণ 8, প্রস্থ 8, 8 গুণ 4 যোগ 4 গুণ 12, দ্যাট মিনস 2, এটা কত আসছে 96 যোগ 4টা 32 যোগ 48, দ্যাট মিনস 2 গুণ কত 176 হচ্ছে। 352 এর একক হবে কিন্তু বর্গ সেমি, বর্গ সেমি। ওকে, সো এইভাবে আমরা কিন্তু একটা সমগ্র তলের ক্ষেত্রফল, কোনো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটাও বের করতে পারছি, কোনো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পারছি। সো এরকম আমরা সমকোণী চৌপালের যে অঙ্কগুলো সেগুলো করলাম। এরপরে আমরা ঘনক বা ঘনক বলতে কি বুঝি? ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হবে। আয়ত ঘনকের ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা সমকোণী চৌপালের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু অসমান।
ঘনকে যখন আমরা যাব তখন দেখবো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু তিনটেই সমান হবে। ওকে, সো তোমাদের যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আর তোমাদের 40 মিনিটের বাউন্ডারি টাইমটা চলে এসছে, 40 মিনিট পরে তোমরা অটোমেটিক্যালি যেভাবে প্রতিদিন লগ আউট হয়ে যাও সেভাবে লগ আউট হয়ে যাবে। সো আমি লগ লগ আউট হয়ে যাওয়ার পরে তোমরা লগ ইন করো, দেন আমি ঘনক যেটা সেই ঘনকটাকে ঘনকটা বোঝাবো। ওকে, সো জয়েন ইন নেক্সট সেশন বাই সেম পাসওয়ার্ড আইডি, তারপর আমরা ঘনক শুরু করব। ওকে, স্পিকার অফ করে রাখবে। সো আমরা যদি একটা ঘনক আঁকতে চাই, সো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে কিন্তু সেম নিতে হবে। তো এটা আমি যতটা পেরেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম নিয়ে আঁকার চেষ্টা করেছি। সো এক্ষেত্রে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে ইন্ডিভিজুয়াল কিছু থাকবে না, একটাই থাকবে, সেটা হলো বাহু বা ধার। ওকে, সো আমাদের এখানে এটা একটা ঘনক, সো এক্ষেত্রে বাহুর যে দৈর্ঘ্য বা ধারের যে দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নেব। বাহুর দৈর্ঘ্য সেটাকে আমরা এ ধরে নেব, এ একক। একটা জিনিস লক্ষ্য করো যে সব ঘনক ই আয়ত ঘনক, কিন্তু সব আয়ত ঘনক ঘনক নয়। আয়ত ঘনক মানে আমরা বুঝতে পেরেছি যে ওই একটা আয়তক্ষেত্র, তার উপরে কিছুটা উচ্চতায় যে আয়তনটা হচ্ছে, আমরা ছবিও দেখেছি ইটের মতো জিনিস। সো এখন ঘনক মানে হচ্ছে ওটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আলাদা আলাদা ছিল, এটার ক্ষেত্রে তিনটে সেম হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে সেম হয়ে যাবে। যদি হয় সেটাকে আমরা বলবো ঘনক। সো তার মানে ঘনক মিন্স আয়ত ঘনকের মতো, কিন্তু আয়ত ঘনকে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা ছিল। তো যদি সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সেম হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো ঘনক। তাহলে আমরা আয়ত ঘনকে যা যা পেয়েছিলাম ঘনকেও কিন্তু তাই তাই পাবো। ঘনক, ঘনকের ইংরেজি নাম কিউব। ওকে, সো ঘনকে আমরা তাই পাবো। আমরা আয়ত ঘনকের শীর্ষবিন্দু যে কটা পেয়েছিলাম, শীর্ষবিন্দু, আমরা আয়ত ঘনকে কতগুলো শীর্ষবিন্দু পেয়েছিলাম, কতগুলো পেয়েছিলাম বলো? তাহলে এখানেও আমরা সেই 8টি পাবো। ধার কতগুলো পেয়েছিলাম? তাহলে 8টি শীর্ষবিন্দু, 12টি ধার, আর তল কটা পেয়েছিলাম? 6টি। তো আমরা সেম জিনিস কিন্তু এখানেও পাবো, তোমরা যদি গোনো সে একই জিনিস কিন্তু পাবে। আমি নামও দিয়ে দিতে পারি, যে এখানে এ, এখানে বি, আমি যে কোনোভাবে নাম দিতে পারি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এফ, জি, এইচ। যে কোনোভাবে কিন্তু আমরা নাম দিতে পারি। তো এখন সবকিছু তো হলো, এখন সূত্রগুলো যাব। প্রথমে আমরা কর্ণের দৈর্ঘ্য হিসাব করব। তো 1 নম্বর, কর্ণের দৈর্ঘ্য। ওখানে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল? যে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এখানে তিনটেই সেম। সো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার অফ 3a স্কোয়ার,
দ্যাট মিনস এ বাইরে আসলে √3 একক, এটা আসছে কর্ণের দৈর্ঘ্য। ওকে, এবার যদি আমরা এটা 1 নম্বর, এবার যদি আমরা বের করি 2 নম্বর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমরা কি পাবো? ওখানে কি ছিল? ওখানে ছিল 3 রকম ক্ষেত্রফল এসেছিল, এলবি এসেছিল, বিএইচ এসেছিল, এইচএল এসেছিল। তোমরা খাতার পেজগুলো উল্টেও দেখতে পারো, এলবি, বিএইচ, এইচএল এসেছিল। কিন্তু এখানে দেখো সবগুলো, এগুলোকে ডাইমেনশন বলা হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলোকে ডাইমেনশন বলা হয়। সো এখানে দেখো তিনটেই কিন্তু সেম। সেখানে এলবি হোক আর বিএইচ হোক আর এইচএল হোক, যাই হোক, সেটা কিন্তু অলওয়েজ A × A হবে। তিনটেই তো, কারণ এখানে এল, বি, এইচ সবগুলোই কিন্তু এ। ওকে, সো A × A হবে, দ্যাট মিনস A² হবে। সো আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম কত? A² বর্গ একক। আমি যদি পার্শ্বতলের ক্ষেত্রফলকে এরকম করে লিখি, পার্শ্বতলের ক্ষেত্রফল, সো আমরা পেলাম A² বর্গ একক। এখন আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা কি? এখানে 6টা তল রয়েছে, এই যে তল 6টা দেখতেই পাচ্ছি। সো প্রতিটা তলের ক্ষেত্রফল যদি A² করে হয়, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে 6A² বর্গ একক। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম। এবং লাস্ট যেটা বের করবো সেটা হচ্ছে আয়তন। আয়তনের যে সূত্র আমাদের ছিল ওটায়, সেটা ছিল LBH, ঘন একক। এখন আমরা জানি যে LBH তিনটেই A, সো A × A × A, দ্যাট মিনস A³ ঘন একক। এবং আমরা আয়তনকে অনেক সময় ঘনফলও বলে থাকি। সো ঘনফল বা আয়তন যাই হোক, সেটা A³ ঘন একক। এই হলো আমাদের 4টে সূত্র। সূত্রগুলো নিয়ে যদি কোনো আমাদের কনফিউশন বা কোশ্চেন থাকে তো আমাকে বলো, দেন আমি এগিয়ে যাব। আমি পেজ সেট করছি। এবার আমরা যাব 4 দাগের অঙ্কে। দাগ নাম্বার 4, একটি আয়তঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? একটি তলের ক্ষেত্রফল মানে আমরা যেটা A² বের করলাম, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ঘনকটার একটি বাহুর দৈর্ঘ্য। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য A একক। তাহলে যদি A একক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটি তলের ক্ষেত্রফল কত পাবো? অতএব একটি তলের ক্ষেত্রফল আমরা পাবো বাহু গুণ বাহু, দ্যাট মিনস A² বর্গ একক। প্রশ্নানুযায়ী এই A² কে দিয়ে দিয়েছে 64। সো A মিনস √64, আর আমরা জানি 8 × 8 = 64 হয়। সো A মিনস 8। এখানে একক, দেখো প্রশ্নের ভিতরে মিটার আছে, তো আমরা এখানে মিটার ধরে নিতে পারি, এখানে বর্গমিটার ধরে নিতে পারি। তো আমি এটাকে A মিটার বলছি, এটাকে বর্গমিটার বলছি, এটাকে মিটার বলছি। এবং তোমরা জানো যে প্রতিটা লাইনে আমি বা দিতে বলি, লাস্ট লাইনে অতএব দেবে, কিন্তু এগুলো না করলে কিন্তু পরীক্ষার সময় মার্কস কাটবে। এখন তোমাদের মনে হতে পারে যে আমি বর্গমূল যখন করলাম, হ্যাঁ রাতুলের 512, ঠিক আছে, উত্তর মিলিয়ে নেবে।
এখানে আমি যে যখন বর্গমূল করলাম, তোমরা জানো যে √64 এর বর্গমূল কিন্তু +-8 হয়, +8 হয়, -8 হয়। দেখো আমি শুধুমাত্র +8টাকে কিন্তু এখানে নিয়েছি, -8টা কিন্তু নিইনি। তো -8টা যদি হতো, সো তার মানে কি বোঝাতো, বাহুর দৈর্ঘ্য, আমরা এ কাকে ধরেছি, বাহুর দৈর্ঘ্যকে ধরেছি, বাহুর দৈর্ঘ্য নেগেটিভ। বাহুর দৈর্ঘ্য আমরা কখনো বলে থাকি যে কোনো একটা দৈর্ঘ্য নেগেটিভ, যে যদি আমি উচ্চতা দিয়েই বলি যে কোনো মানুষের উচ্চতা -8 ফুট, 8 ফুট তো হয় না, সে অনেক উঁচু হয়ে যাবে সে। আমরা যদি 6 ফুট, 6.5 ফুটও ধরি, তো কখনো কি বলি -6 ফুট বা 6.5 ফুট, কখনো বলি না। সো আমরা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কিন্তু কখনো নেগেটিভকে নিই না। ওকে, সো সেই জন্যই আমরা এখানে নেগেটিভটা অ্যাভয়েড করেছি। তুমি এখানে লিখে দিতে পারো যে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই ধনাত্মক মান নেওয়া হয়েছে। ওকে, এটা তুমি এখানে লিখে দিতে পারো, খুব ভালোই হবে সেটা। তাহলে এখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 মিটার। আমাকে কি বের করতে দিয়েছে, প্রশ্নটা পড়ে দেখো, আয়তন বের করতে দিয়েছে বা ঘনফল বের করতে দিয়েছে। আমরা আয়তনের সূত্র জানি যে A কিউব, A কিউব মিনস 8-এর কিউব, 8-এর কিউব মিনস 8 গুণ 8 গুণ 8, 8 × 8 = 64, এবং 64-র সঙ্গে 8 গুণ করলে আসছে 512 ঘন মিটার। ওকে, সো একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন তোমাকে, আমি বারবার বলছি এইগুলো কিন্তু ছোট ছোট ভুল হয়, যখন তোমাকে আয়তন বা ঘনফল বের করতে দেবে, তখন তুমি তার একক লিখবে ঘন একক। এবার এই এককের জায়গায় প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, ডেসিমিটার হলে ডেসিমিটার, যেটা দেয়া থাকবে। যদি কোনো জায়গায় দেখো ক্ষেত্রফল বের করতে দেওয়া আছে, সেটা সমগ্র তলের ক্ষেত্রফল হোক, পার্শ্বতলের ক্ষেত্রফল হোক, যাই হোক, তখন কিন্তু বর্গ একক লিখবে। ওকে, বর্গ একক লিখবে, এককটা প্রশ্নে দেওয়া থাকবে যেটা, সেই একক বসবে এখানে। হ্যাঁ বলছি, ঘন কথাটা এবং বর্গ কথাটা, ঘন কথাটা আসবে আয়তন বা ঘনফলে, বর্গ কথাটা আসবে ক্ষেত্রফলে। হ্যাঁ রাতুল, বলো কি বলছো। না, যেহেতু প্রশ্নে বর্গমিটার দিয়েই দিয়েছে আমাদের 64, সো আমি শুরু থেকে মিটারেই অঙ্কটা করতে পারি। আমাদেরকে আগে প্রশ্নটা পড়ে দেখতে হবে অঙ্কটা কোন এককে দেয়া আছে। অঙ্কটা যে এককে দেয়া থাকবে আমরা সেইভাবেই অঙ্কটাকে শুরু করব। ক্লিয়ার? ক্লিয়ার কি? আমাদের এখানে আর একটা জিনিস বের করতে দিতে পারে, কর্ণের দৈর্ঘ্য বের করতে দিতে পারে। যখন কর্ণের দৈর্ঘ্য বের করতে দেবে, তখন কিন্তু আমরা জাস্ট শুধু একক বসাবো, সেটা মিটার হোক সেন্টিমিটার হোক। দ্যাট মিনস যদি দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য বের করতে দেয়, বা প্রস্থ বের করতে দিল, প্রস্থ বের করতে দিল, বা উচ্চতা বের করতে দিল, এরকম যদি বের করতে দেয়, তো আমরা সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্যটা বসাবো। ওকে, শুধু দৈর্ঘ্যটা বসাবো, এটা যেন মাথায় থাকে। এবার আমরা চলে যাব 6 দাগের অঙ্কে। ওকে, তো দাগ নাম্বার 6 আমি ক্লিয়ার করছি। 6, 6 দাগের অঙ্কে কি বলছে, একটি ঘনকের একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঘনকটির ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তো আমরা সরাসরি প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য একক, একক ধরে নিচ্ছি। ওকে, এখন বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে এর যে কর্ণের দৈর্ঘ্য, অতএব ঘনকটির একক হিসাবে দেখতে পাচ্ছ তোমরা সেন্টিমিটার দেওয়া রয়েছে প্রশ্নে, তো আমি এখানে সেন্টিমিটার লিখে দিতে পারি একবারে, সেন্টিমিটার লিখে দিই। কর্ণের দৈর্ঘ্য, সূত্র কি ছিল, A√3 সেমি, A√3 সেমি। প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী এই A√3টা কিন্তু সমান হবে বইয়ে দেওয়া আছে
বইয়ে দেখো দেয়া রয়েছে, বইয়ে কত দেয়া আছে, 4√3 দেয়া আছে। সো বইয়ে দেয়া আছে 4√3, তার সঙ্গে সমান হবে, সো √3 ক্যান্সেল আউট হয়ে গেল, এ ইকাল টু 4 এলো, 4 সেমি। এ কি, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে যদি আমাদেরকে বাহুর দৈর্ঘ্য বের করতে দিত, ঘনকটির বাহুর দৈর্ঘ্য, রাতুল মনে হচ্ছে অ্যান্সার পাঠিয়েছে 96, একদম 96, তোমরা উত্তরটা মেলাবে তবু। বাহুর দৈর্ঘ্য বেরোচ্ছে কত বেরোচ্ছে, 4 সেমি বেরোচ্ছে। যদি আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে দিত তাহলে আমি এখানে রাখতাম, কিন্তু আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে দেয়নি। আমাকে বের করতে দিয়েছে ঘনকটির কি বের করতে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমি পুরোটা কিন্তু লিখে লিখে করছি, তোমরাও সেভাবে লিখে লিখে করবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a²। সো 6a² মিনস 6 × 4 হোল স্কোয়ার, দ্যাট মিনস 6 × 4 × 4, তাহলে 4×6 = 24, 4×24 = 96। যেহেতু ক্ষেত্রফল কথাটা রয়েছে, তাহলে এখানে উত্তরে বসবে বর্গ এবং সেমি। এই আসছে। দেখো আমরা পরপর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করে ফেললাম, কিন্তু এবার আমরা যাব 7 দাগের অঙ্কে। দাগ নাম্বার 7, দাগ নাম্বার 7। যদি অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারো, তো আমাকে কিন্তু বলবে। 7 দাগের অঙ্কে কি বলছে, আমি আগে অঙ্কটা রিডিং করি। 7 দাগের অঙ্ক বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, ঘনকটির ঘনফল হিসাব করি। সো একটা ঘনক, তার একটা ধার আমরা ধরে নেব। ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, প্রশ্নের ভিতরেই তোমরা যদি তাকাও তাহলে সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাই আমি এ সেমি ধরে নিলাম, এ সেমি ধরে নিলাম। তাহলে ধারগুলোর সমষ্টি, ঘনকের ধারের সমষ্টি। তা ঘনকের কটা ধার থাকে, দেখি স্পিকার অন করে বলো, ঘনকের কটা ধার থাকে। 12টা ধার থাকে। ওকে, সো তাহলে একটা ধারের দৈর্ঘ্য যদি এ হয়, 12টা ধারের দৈর্ঘ্য হবে 12a সেমি। ওকে, তো প্রশ্নানুযায়ী, দেখো প্রশ্নে এইটা দিয়ে দিয়েছে, প্রশ্নানুযায়ী এই 12a কিন্তু যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 60। তাহলে এ কত, 60/12, তাহলে এ কত আসছে, 5 সেমি আসছে। 5×12 = 60, 5 সেমি আসছে। রাতুলের উত্তর, রাতুল পাঠিয়েছে 125, 125ই উত্তর হবে। তোমরা তবু উত্তরটা কিন্তু প্রতিবার মেলাবে। সো বা দিয়ে আমি করলাম, এ বেরোলো। এ মিনস হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যদি আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে দিত, তো আমি লিখতাম 5 সেমি, 5 সেমি উত্তর লিখতাম। আমাকে বের করতে দিয়েছে ঘনফল বা আয়তন, সেটা কত, a³ হয়, দ্যাট মিনস 5 এর কিউব। 5 এর কিউব মানে 5 × 5 × 5, তার মানে আসছে 125 ঘন সেমি। 125 ঘন সেমি আসছে উত্তর। দেখো যদি তোমাদের কোনো, এগুলো ছোট ছোট অঙ্ক, অসুবিধা থাকে আমাকে বলবে। আমি প্রতিটা পেজ তো যেভাবে প্রতিদিন গ্রুপে পাঠিয়ে দিই সেভাবে পাঠিয়ে দেবো, এবং তোমরা ভিডিওটাও পেয়ে যাবে। সেবার আমরা যাব 8 দাগের অঙ্কে। 7 দাগ করলাম, এবার আমরা 8 দাগের অঙ্কে যাব। দাগ নাম্বার 8, যদি কোনো অসুবিধা থাকে কোশ্চেন করবে। দাগ নাম্বার 8, অঙ্কটা আমি রিডিং করি প্রথমে। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তনের মান কত। মানে 6টি পৃষ্ঠতলের সমষ্টি মানে কিন্তু আলটিমেটলি সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সো আমরা প্রথমে ঘনকটার একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি ঘনকটির, একদম সহজ অঙ্ক কিন্তু, একটি বাহুর দৈর্ঘ্য a সেমি।
একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। অতএব যদি একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি হয়, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলে একবারে চলে যেতে পারি। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? খাতার পেজ উল্টে দেখে নিতে পারো। 6a² ছিল, এবং ক্ষেত্রফল মানে এটা বর্গ সেমি হবে। প্রশ্নে কিন্তু আমাদের সেমিতে অঙ্ক দিয়েছে 8 দাগে। তো প্রশ্নানুযায়ী রাতুল উত্তর পাঠিয়েছে 216 এবং 216 রাইট। প্রশ্নানুযায়ী 6a² হবে 216, তাহলে a² কত হবে? 216কে 6 দিয়ে ভাগ, দ্যাট মিনস a² হবে 36। তার মানে এটা হবে কিন্তু 6। এখানে ওই সেই প্লাস সাইনটা কিন্তু নেওয়া হয়েছে, তো পাশে ওই কথাটা লিখে দিতে পারো। যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা ধনাত্মক দৈর্ঘ্য নিয়ে কাজ করছি। ওকে, সো তার মানে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য 6 সেমি। এবার আমাদেরকে ঘনফল বের করতে হবে। ঘনফল কি? a³ দ্যাট মিনস 6 কিউব, দ্যাট মিনস 6 গুণ 6 গুণ 6। সো এটাকে গুণ করলে কত হয়? 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216 ঘন সেমি। এটা আসছে অ্যান্সার। ওকে, সো এবার আমি যাব 9 দাগের অঙ্কে। যদি তোমাদের যে কোনো কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় যদি তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তা আমাকে কিন্তু বলবে। ওকে, সো দাগ নাম্বার 9 দাগের অঙ্কের প্রশ্নটা আমি আগে রিডিং করব। প্রশ্নটা বলছে একটি সমকোণী চৌপলের আয়তন, একটি সমকোণী চৌপলের অঙ্ক, কিন্তু আয়তন দিয়ে দিয়েছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। মানে সমকোণী চৌপালটা রয়েছে, তাকে কেটে মাঝখান থেকে কাটবো আমরা, কেটে দুটো ঘনক বানাবো, ঘনকে পরিণত করা হলো, এবং প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত, ওকে, সেটা বের করতে দিয়েছে। তো আমি যদি একটু অঙ্কটা করি, যে আমরা প্রথমে প্রতিটা যে ঘনক ধরি, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য যেটা, সেটাকে ধরে নেব এ। প্রশ্নে সেমি দেওয়া আছে, তাহলে এ সেমি। অতএব প্রতিটি ঘনকের আয়তন কত দাঁড়াবে? আয়তন দাঁড়াবে a³ ঘন সেমি। a³ ঘন সেমি দাঁড়াবে। অতএব এই প্রতিটা ঘনক আমরা পেলাম কি করে? আয়তঘনকটাকে কেটে আমি ছবি এঁকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, যে আমাদের ধরো এখান থেকে এখানে একটা আয়তঘনক, এরকম আয়তঘনক ছিল, এটা একটা আয়তঘনক। তো এই আয়তঘনকটার আমি আগে সম্পূর্ণ করে নিই। এই হচ্ছে আয়তঘনক। এই আয়তঘনকটা আমরা মাঝ বরাবর কাটছি। ওকে, মাঝ বরাবর যদি কাটি, তো আমরা দুটো ঘনক পাবো। দ্যাট মিনস ধরো এই জায়গা থেকে এইভাবে কাটা হলো, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি, হয়তো সেইভাবে গোছানো হবে না। এই এবং লাস্টলি এই। ওকে, দেখো এই লাল যে দাগটা, এই দাগটার এই পাশে একটা আয়তঘনক পাচ্ছ, এবং মানে বাঁ পাশে একটা আয়তঘনক পাচ্ছ, ডান পাশে একটা আয়তঘনক পাচ্ছ। তাই প্রতিটা যে ঘনক, এই ঘনকগুলোর 6 সেমি বলছে, হ্যাঁ 6 সেমি হবে।
প্রতিটা যে ঘনক, এই ঘনকগুলোর কিন্তু আয়তন, অঙ্কটা ভালো করে বুঝে নাও, ছবি দিয়ে বুঝে নাও। এই ডান পাশে এবং বাঁ পাশে যে ঘনকগুলো রয়েছে, এই ঘনকগুলোর আয়তন কিন্তু আমাদের দেয়া রয়েছে, এবং সে আয়তনটা হচ্ছে আমাদের এ কিউব। তাহলে মোট কটা ঘনক আছে? দুটো ঘনক আছে। সো দুটি ঘনকের দুটি ঘনকের মোট আয়তন কত? যেহেতু দুটো তাই টু এ কিউব। একটার আয়তন যদি এ কিউব হয়, তাহলে দুটোর আয়তন টু এ কিউব হবে, ঘন সেমি। প্রত্যেকটা লাইনে কিন্তু একক লিখবে, ওকে। অতএব এই দুটো ঘনক মিলেই কিন্তু আয়ত ঘনকটা তৈরি। তাহলে আয়ত ঘনক যেটা, সেই আয়ত ঘনকের আয়তন ওইটাই হবে টু এ কিউব, ঘন সেমি হবে, ওকে। সো তার মানে প্রশ্ন অনুযায়ী দেখো, প্রশ্নে এই আয়ত ঘনকটার আয়তন দিয়ে দিয়েছে। সেটা কত দিয়েছে? টু এ কিউব সমান সমান, সেটা দিয়েছে 432। 432। সো এ কিউব সমান সমান 432/2। তাহলে এ কিউব কত আসলো? 216 আসলো। আমরা একটু আগে এই যে 216 মানে 6-এর কিউব দেখতেই পাচ্ছি এই পাশে আগের অঙ্কটায়। সো এই এ সমান সমান 6। এখানেও মানে কিউব করলে, যেমন বর্গ করলে দুটো দুটো উত্তর আসে, মানে যদি আমরা 36কে বর্গ করি তো +-6 আসে, তেমন 216কে কিউব করলেও কিন্তু তিনটে অ্যান্সার আসবে, ওকে। সেগুলো তোমরা উঁচু ক্লাসে উঠে শিখবে, যে ওর আরো দুটো অ্যান্সার থাকে, এবং সেই অ্যান্সার দুটো কিন্তু বাস্তব নয়। আমরা বাস্তব সংখ্যা পড়েছি, বাকি দুটো অ্যান্সার কিন্তু বাস্তব সংখ্যা হয় না। সেগুলো কেমন হয় সেগুলো উঁচু ক্লাসের ব্যাপার। সো আমরা এখন এই পর্যন্ত শিখি যে এত সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, অতএব প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি, ওকে। এবং আগের অঙ্কটারও কিন্তু উত্তর লিখে দেবে তোমরা, প্রতিটা অঙ্কের কিন্তু উত্তর লিখে দেবে। তাহলে আমরা 9 পর্যন্ত করে, হ্যাঁ বলো। তুমি প্রথমে কি করেছো? আচ্ছা, হ্যাঁ, তাকে সমান দুভাগে ভাগ করে এক একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে তার আয়তন বের করে আয়তনের সঙ্গে সমান করে এর মান বের করে নিই। হ্যাঁ, তা করলেও হবে, তা করলেও হবে, কোনো অসুবিধা নেই, ওটা করলে হবে। সো এবার আমরা যাব 10 দাগের অঙ্কে। তো আমি পেজ সেভ করছি এবং যাচ্ছি 10 দাগ। 10 দাগের অঙ্কের প্রশ্ন কি বলছে? একটি সমকোণী চৌকোর আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, না ওটা না, ওটা 11 দাগ। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 50% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে? তাহলে ধরো তোমার কাছে একটা ঘনক ছিল, সেই ঘনকটার ধরি সেটা মূল ঘনক। সেই মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, এ একক, ওকে। অতএব মূল ঘনক যেটা, সেই মূল ঘনকের আয়তন বা ঘনফল যদি আমরা বলি, সেটা কত? এ কিউব, ঘন একক। অতএব এবার মূল ঘনকটার যা যা দরকার আমি পেয়ে গেলাম, আমাদের কিন্তু আয়তন কি কমছে বাড়ছে সেগুলো লিখতে হবে, বা অনুপাত বের করতে হবে, এরকম একটা কিছু দিয়েছে। সো আমরা এবার পরিবর্তিত ঘনকের কথায় যাব। সো আমি হেডিং করে নিচ্ছি পরিবর্তিত ঘনক। পরিবর্তিত ঘনক, এতক্ষণ ধরে আমরা মূল ঘনক, তোমরা উপরে হেডিং করে দিতে পারো মূল ঘনক, ওকে। তো আমি পরিবর্তিত ঘনকের ক্ষেত্রে কি করছি, প্রথমে বাহুর দৈর্ঘ্যকে 50% কমানো হলো। তা মূল ঘনকের মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য 50%
কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা এই জিনিস শিখেছি যে a ইন্টু 1 - 50/100, শতকরাতে আমরা শিখেছি এত একক। একক তো আমাদের জানা নেই, প্রশ্নেও দেওয়া নেই। সো a ইন্টু এটাকে কাটাকুটি করলে কত হয়? 1/2 হয়। সো a ইন্টু 1 - 1/2, 1 থেকে হাফ বাদ দিলে কত হয়? আমরা জানি হাফ হয়। 1 টাকা থেকে যদি আমি 50 পয়সা বাদ দিয়ে দিই তো 50 পয়সায় থাকে ঘন, এত একক। তাহলে এটা হলো কি? পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। এখন তাহলে পরিবর্তিত ঘনকের যে ঘনফল সেটা বা আয়তন সেটা বের করতে পারি। অতএব পরিবর্তিত ঘনকের 8:1 বলছো, 8:1 হবে। ইস টু সাইন তো তোমরা ওখানে পেয়ে যাবে, মানে ইস টু সাইন তো আছে, একটু খুঁজলে পেয়ে যাবে। যাই হোক, সো পরিবর্তিত ঘনকের পরিবর্তিত ঘনকের আয়তন আয়তন কত হবে? a/2 তার কিউব, কারণ আমরা জানি বাহু কিউব হয়, এত ঘন একক। সো কত? দ্যাট মিনস a³/8, কারণ আমরা জানি 2 এর কিউব মানে 8 ঘন একক। অতএব আমি এবার লাস্ট চলে এসেছি, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। সুদীপ্ত, নেহা, তোমরা কিসে ক্লাস করছো? মোবাইলে না ল্যাপটপে? ওই স্পিকার অন করে কথা বলো। ল্যাপটপে নেট থাকে কি? সুদীপ্ত, ল্যাপটপে নেট থাকে কি? শোনা গেল না কিন্তু। যদি ল্যাপটপে নেট থাকে তাহলে মোবাইলে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ল্যাপটপে কিন্তু ওর থেকে বড় স্ক্রিনে দেখতে হবে, দেখতে আরো সুবিধা হবে। সো আমি যেটা করলাম, ইস টু মানে আমরা জানি ভাগ, যে এরকম হয়। সো ভাগটাকে গুণ করে উল্টে দিলাম এবং এখানে a³ কেটে গেল, সো আসলো 8। 8 মানে কিন্তু 8/1, মানে 8/1। সো 8:1 আসছে উত্তর। তার মানে পরিবর্তিত ঘনক, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের যে ঘনফলের অনুপাত সেটা কিন্তু 8:1। ওকে, তো দেখো যদি কোনো কোশ্চেন থাকে বলো। আমরা 11 দাগ 10 দাগ তো করেই ফেলেছি, 11 দাগ আমাদের হয়ে গেছে। এবার আমরা যাব 12 দাগে। ওকে, তো দাগ নাম্বার 12। তো আমি এগোচ্ছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে বলবে কিন্তু। দাগ নাম্বার 12। 12 দাগের প্রশ্নটা প্রথমে আমি রিডিং পড়বো যে কি বলতে চেয়েছে 12 দাগের প্রশ্নে। একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চায়ের বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত তা হিসাব করি। ওকে, সো আমরা অঙ্কে যাব। প্রথমে আমরা চায়ের বাক্সের যে ঘনফল সেটা বের করার চেষ্টা করবো। সো দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রথমে এগুলো লিখে নেবে। দরকার হলে আমি যেভাবে অঙ্ক করাই তোমাদের ফর্মালি একদম দেওয়া আছে বলে লেখো। তো আমি সেটাই করি, তাহলে অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো একদম পার্থক্য থাকবে না। দেওয়া আছে দেওয়া আছে চায়ের বাক্সের চায়ের বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে, একদম লিখে ফেলো, 7.5 ডেসিমি। চায়ের বাক্সের দৈর্ঘ্য, চায়ের বাক্সের প্রস্থ প্রস্থ কত, 6 ডেসিমি। এবং চায়ের বাক্সের উচ্চতাও দেখো দেওয়া রয়েছে 5.4 ডেসিমি। ওকে,
সো এবার আমরা চায়ের বাক্সের ঘনফল বের করবো বা চায়ের বাক্সের আয়তন। চায়ের বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 7.5 গুণ 6 গুণ 5.4। এই গুণটা করলে যেটা আসছে, এত তো ঘন ডেসিমি হবে, ঘন ডেসিমি হবে। এই গুণটা করলে আসছে 243, তোমরা গুণ করে নিতে পারো, ঘন ডেসিমিটার। রাতুলের যদি হয়ে গিয়ে থাকে তাহলে একটু হ্যাঁ পাঠিও বা ওকে পাঠিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যেটা লিখেছি বোর্ডে 243 সেটা ঠিক আছে। বা অন্য কারোরও যদি হয়ে গিয়ে থাকে, যে কোনো কারোর কেউ গুণটা করে থাকলে ওকে, তো তার মানে এটা আসছে। মানে আমি যে ক্যালকুলেশনগুলো একটু বড় বড় ক্যালকুলেশনগুলো লিখছি সেগুলো তোমরা একটু চেক করে নিও, ওকে। এরপরে আমি কি করছি, দেখো চা ভর্তি যখন আছে তখন বাক্সের ওজন কত। চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন কত? চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন রয়েছে 52 কেজি 350 গ্রাম। সো 52 কেজি 350 গ্রাম মানে আমরা তাকে লিখতে পারি 52.350 কেজি। ওকে। চা যখন নেই বা খালি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন আমরা কত পাচ্ছি? সুদীপ্ত নেহা 1 লিখেছো, বুঝলাম না 1 কেন পাঠালে। আহ, এটার দেয়া রয়েছে, ও আচ্ছা ওকে। সো এটা দেয়া রয়েছে 3.75 কেজি। সো আমরা যদি চায়ের ওজন বের করি, মানে চা ভর্তি বাক্স মাইনাস খালি বাক্স যদি বাদ দিই তাহলে তো চায়ের ওজন বেরোবে। সো চায়ের ওজন কত বেরোচ্ছে? 52.350 মাইনাস 3.75, এটাকে বিয়োগ করলে যেটা আসছে সেটা হচ্ছে কত আসছে একটু, মানে আমি লিখছি, তোমরা যেটা আসছে জাস্ট ওকে পাঠিয়ে যদি মিলে যায়, 48.600 কেজি আসছে। যে করবে হয়ে গেলে জাস্ট একটু ওকে পাঠিও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিক করেছি। ওকে। সো এটা আসছে কিনা দেখো, যদি ভুল হয় তাহলে আমাকে বলো। এখন আমরা প্রশ্নে আমাদেরকে দেয়া রয়েছে, প্রশ্নে দেয়া নেই, আমরা অলরেডি বের করেছি যে চায়ে ওর ভিতরে চা কতটা আছে। ওকে। ওর ভিতরে দেখো চা রয়েছে 243 ঘন ডেসিমি। সো 243, 243 ঘন ডেসিমি চায়ের ওজন, চা এর ওজন কত? এই যে যেটা বেরিয়েছে 48.600 কেজি। তাহলে ঐকিক নিয়ম করলে হ্যাঁ 200 গ্রামই বেরোবে। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত বেরোয়? 48.600 কেজিকে আমরা 243, আচ্ছা মাথায় রাখবে এটা কিন্তু কেজিতে আছে আর এটা কিন্তু ঘন ডেসিমিতে আছে। ওকে, মানে আলটিমেটলি ডেসিমিতে আছে, ঘন ডেসিমি। তো এটাকে আমি ঘন ডেসিমি। সো এখন আমরা যদি এটাকে কাটাকুটি করি, সো 48,600 বাই 243, পয়েন্টটা তুলে দিলে নিচে 3টে শূন্য। সো এই কাটাকুটি হলো, একটা শূন্য নিচে কাটবে না, একটা শূন্য নিচে কাটবে না, তো একটা শূন্য থাকবে। এবং এটাকে কাটাকুটি করলে চলে আসছে মানে 1/5 আসবে। যদি 486/2430 কাটি, তো এটা দিয়ে এটা কাটলে 243 দিয়ে কাটা যায়, 243 দিয়ে কাটলে এটা 2, এটা 10। সো দেন আবার কাটাকুটি করলে 1/5, তো 1/5 কেজি আসছে।
ওকে, আমি এই ঘন সেমিটা তুলে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই ঘন সেমি আর এই গুণ চিহ্নটা তুলে দিলাম। ওকে, জাস্ট এরকম। হ্যাঁ, ঠিক আছে। সো 1/5, তোমরা কিন্তু একটু পরে লগ আউট হয়ে যাবে, লগ আউট হওয়ার পরে সেমভাবে লগ ইন করবে। 1/5 কেজিকে যদি আমরা গ্রামে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করি, তো চলে যাবে 200 গ্রাম। ওকে, সো 1 ঘন সেমি চায়ের ওজন পেয়ে গেলাম 200 গ্রাম। এটাই আমাদের চেয়েছিল। তোমরা লগ আউট হওয়ার পরে সেমভাবে লগ ইন করবে, কারণ একটু পরেই তোমরা লগ আউট হয়ে যাবে কিন্তু। তারপরে আমি আবার বাকি অঙ্কে যাব। ওকে, সো তোমরা লগ আউট হয়ে যাচ্ছে এবং লগ ইন করো সেম ভাবে, সেম পাসওয়ার্ড আইডি দিয়ে। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে 13 দাগ, দাগ নাম্বার 13। ওকে, দাগ নাম্বার 13-র কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার, সেন্টিমিটার আছে মিলিমিটার আছে, প্লেটটির ওজন দিয়ে দিয়েছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি, ওটা প্লেটটা পিতল দিয়ে তৈরি, পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত আমাদেরকে হিসাব করতে হবে। ওকে, সো যে প্লেটটা রয়েছে সেই প্লেটটার বর্গাকার ভূমি, সো দ্যাট মিনস প্লেটের দেওয়া আছে, দেওয়া আছে প্লেটের দৈর্ঘ্য, প্লেটের দৈর্ঘ্য কত দেওয়া আছে? প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে এক্স, ওটা দেখো সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 1 সেমি। যেহেতু বর্গাকার ভূমি, তাহলে প্লেটের প্রস্থও কিন্তু ওটাই হবে, দৈর্ঘ্য প্রস্থ ভূমিতে থাকে, সো প্রস্থও কিন্তু 1 সেমি হবে। এবং দেখো বেধ মানে কতটা পুরু, সেটা মানে উচ্চতা। ওকে, তো উচ্চতা বা বেধ, প্লেটের প্লেটের বেধ অবলিক উচ্চতা, এটাকে আমরা উচ্চতা বলছি, সেটা দিয়েছে 1 মিলিমিটার। এখন মিলিমিটারে রাখতে গেলে তো হবে না, সো আমরা মিলিমিটার থেকে যদি এটাকে কত দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করি সেন্টিমিটার আসার জন্য, সো এত সেন্টিমিটার। এখন তাহলে প্লেটটির আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ এল গুণ বি গুণ এইচ। সো দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, উচ্চতা 1/10। সো এটাকে গুণ করলে কত আসছে? x²/10। আমরা সেন্টিমিটারে অঙ্ক করছি, সো ঘন সেমি যেহেতু আয়তন, ঘন সেমি। ওকে, সো এবার দেখো প্রশ্নে দিয়ে দিয়েছে 1 ঘন সেমি পিতলের আয়তন, 1 ঘন সেমি পিতলের ওজন, পিতলের ওজন কত দিয়েছে? 8.4 গ্রাম, 8.4 গ্রাম। তো যদি তাই হয়, তাহলে ঐকিক নিয়ম, x²/10 ঘন সেমি পিতলের ওজন কত হবে? 8.4-এর সঙ্গে x²/10 গুণ। সো দ্যাট মিনস আমরা এখানেও পয়েন্ট তুলে নিচে আর একটা 10 নিতে পারি। সো 84 x², এখন কাটাকুটি করার দরকার নেই, এত গ্রাম। এখন এটা দিয়ে দিয়েছে প্লেটটার ওজন কত। প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী প্লেটের ওজন দেখো বইয়ে দেওয়া রয়েছে 4725, 4725 গ্রাম। তো প্রশ্ন অনুযায়ী 84x²/100 ইকুয়াল টু 4725, তাহলে x² এর মান কত আসছে? 4725
100টা কোনাকুনি উপরে গুণ হলো, আর 84টা কোনাকুনি নিচে আসলো। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি, সো কত আসছে রাতুল, কত আসছে দেখো। এক্স স্কোয়ারের মান মনে হয় আসবে 5625। দেখো আসছে কিনা। তো দ্যাট মিনস এগুলো তো বাদ দেবো আমরা। এক্স এর মান আসবে সেই +-75। ওকে, এক্স এর মান আসবে +-75, এবং আমরা তো ধনাত্মক মানটাকে সবসময় নিই, অতএব এক্স এর মান হবে 75। ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো যে ধনাত্মক মান নিয়ে পাই। ওকে, সো তার মানে ওই প্লেটটার যে এটা 75 কি সেমি, অতএব প্লেটটির বা এক্স এর মান, শুধু মান বের করতে দিচ্ছে। যদি আমাদেরকে এখানে লক্ষ্য রাখবে, যদি এক্স এর মান লিখতে দেয়, এক্স এর মান কিন্তু 75 হবে, তার কিন্তু কোনো একক থাকবে না। ওকে, আর একক তুমি বসিয়েও দিতে পারো, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। কিন্তু দৈর্ঘ্য যদি বা প্রস্থ যদি তোমায় লিখতে দিত, এই দৈর্ঘ্য বা প্রস্থ যদি লিখতে দিত, তাহলে কিন্তু তোমাকে একক মাস্ট বি বসাতে হতো, অবশ্যই এককটা কিন্তু সেক্ষেত্রে বসাতে হবে। ওকে, তো এবার আমরা যাব 14 দাগের অঙ্কে, দাগ নাম্বার 14। যদি তোমাদের এটা নিয়ে কোনো অসুবিধা থাকে তো আমাকে বলো, দেন আমি দাগ নাম্বার 14-এ যাব। এবং আজকে হয়তো 14 বা 15 যতটা হবে আমি এগোবো আজকে। এরপর আমার আবার ক্লাসও রয়েছে। তো পরবর্তী ক্লাস যেদিন অঙ্ক হবে, এই সপ্তাহে আমি দেখছি আরেকদিন যদি ভৌত বিজ্ঞানটাকে কিছুটা এগোনো যায়। তো পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো কিন্তু আমরা করব। তো আমি শুরু করছি দাগ নাম্বার 14। প্রথমে আমি কোশ্চেনটা পড়ব। কোশ্চেন কি বলছে, চাঁদমারির রাস্তা উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। মানে 30টা আয়ত ঘন। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার এবং 8 মিটার, এবং রাস্তা তৈরি করতে মোট এত ঘন সেমি মাটি লাগে, মানে গর্তগুলোর গভীরতা কিন্তু আমায় বলেনি, এবং সেই গভীরতাটাই বের করতে দিয়েছে দেখো পরে। তো আমি প্রথমে লিখে নেব প্রতিটা গর্ত, যেগুলো ধরি প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার। এখন গর্তগুলোর দৈর্ঘ্য দেখো দেয়া আছে, কত দেয়া আছে 14 মিটার। গর্তগুলোর প্রস্থ দেখো দেয়া আছে, কত দেয়া আছে 8 মিটার। তাহলে গর্তগুলোর আয়তন কত হবে, আমরা আয়তনের ফর্মুলা জানি, এল গুণ বি গুণ এইচ, দ্যাট মিনস এক্স গুণ 14 গুণ 8 ঘন মিটার। আমি গুণ এখন, আচ্ছা গুণ যদি করেও দিই সো অসুবিধা নেই, গুণ থাকুক। গুণ না করলে এই সমস্ত অঙ্কে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই অঙ্কগুলো হচ্ছে পরিমিতির অঙ্ক। ওকে, মানে আমরা যেখানে বিভিন্ন মাপ যোগ করি, এখানে আমি পরপর কতগুলো চ্যাপ্টার করব, যে চ্যাপ্টারগুলোকে আমি বাদ রেখেছিলাম আমি, এবং একটা মজা করেও বলেছিলাম। দেখো তোমরা সূচিপত্রটা যদি বের করো, তাহলে 4 × 4, 4 × 8, 4 × 4-এ রয়েছে আয়ত ঘনক, 4 × 8-এ রয়েছে লম্ব বৃত্তাকার চোঙ, 3 × 4 = 12, 12-তে রয়েছে গোলক, 4 × 4 = 16, 16-তে রয়েছে শঙ্কু। এবং এই অঙ্কগুলো কিন্তু আমরা পরপর করব, মানে এই চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার আমরা পরপর করব। তো যতটা হবে এক এক দিনে, পুরোটা না হলেও যতটা হবে ততটা করেই আমরা করব। তো তার মানে আমরা আয়তনটা পেয়ে গেলাম, আয়তন আমাদের হাতে চলে এসছে। এবার 30টা গর্ত, অতএব 30টি গর্তের আয়তন কত হবে, এটাকে 30 দিয়ে গুণ হবে, 30 গুণ এক্স গুণ 14 গুণ 8 ঘন সেমি। 30টি গর্তের আয়তন এত ঘন সেমি বেরোলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই 30টা গর্ত থেকে যে মাটি আসবে, সেই মাটিটাই তো আমাদের রাস্তা তৈরির কাজে লেগেছে। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী লিখতে পারো, প্রশ্নানুযায়ী
রাস্তাটি তৈরি করতে রাস্তাটি তৈরি করতে যে পরিমাণ যে পরিমাণ মাটি লেগেছে তা 30টি গর্তের ঘনফলের সমষ্টির সমান সমান তার মানে দ্যাট মিনস এই 30টা গর্ত থেকে যে মাটি আসছে সেটা হচ্ছে 30 গুণ এক্স গুণ 14 গুণ 8, এটা সমান সমান যেটা দেয়া রয়েছে 2520। সো তার মানে এক্স এর মান বেরোচ্ছে 2520 বাই 30 গুণ 14 গুণ 8। যদি একটু কাটাকুটিটা করি তো দেখতে পাচ্ছি শূন্য শূন্য কাটছে। এই গুণ যদি তোমরা করতে তাহলে কিন্তু অনেকটা কঠিন হয়ে যেত। এই গুণ যদি তোমরা করতে তাহলে কিন্তু এই অঙ্কটা অনেকটা কঠিন হয়ে যেত। ওকে, তো আমরা যদি একটু কাটাকুটি করি, রাতুল মনে হচ্ছে উত্তর পাঠিয়েছে, না সুদীপ্ত নেহা উত্তর পাঠিয়েছে। উত্তর বলছে 1.7 মিটার। ওকে, 0.75 মিটার। ওকে, আমি দেখি। সো 3 দিয়ে কাটলে তোমরা মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাও, মনে হয় বেটার কিছু পাবে। 100 দিয়ে গুণ করে দাও তাহলেই হবে। 3 দিয়ে কাটলে 3 আটা 24 এবং 1 12, 3 4 12। 8 দিয়ে কাটছেন, ডিরেক্ট কাটছে না। সো 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 2 21, 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3 7 21। সো 3/4, 3/4 আমরা পাচ্ছি কিসে? 3/4 আমরা পাচ্ছি, অঙ্কটা আমরা মিটারে করছি। আমি একটা জায়গায় একটু ভুল লিখেছি, মিটারে করছি। সো আমরা মিটারে পাচ্ছি। এই জায়গাটা আমি সেন্টিমিটার লিখেছি, এটা কিন্তু মিটার হবে। ওকে, সো এই মিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে চাই, সো এটাকে 100 দিয়ে জাস্ট গুণ করব। সুদীপ্ত নেহা যেটা করেছে ঠিকই করেছে, এটাকে ভাগ করে দিয়েছে, 0.75 মিটার লিখেছে, কোনো অসুবিধা নেই। তো এটাকে 100 দিয়ে ভাগ করে দিলে আসছে 25, গুণ করে দিলে 25, 3 25 75 সেন্টিমিটার। মানে প্রতিটা গর্ত যেগুলো ছিল সেই গর্তগুলোর গভীরতা কিন্তু, উত্তর লিখে দাও শেষে, অতএব প্রতিটি গর্তের গভীরতা 75 সেন্টিমিটার। এটা হলো প্রতিটি গর্তের গভীরতা। ওকে, সেইভাবে আমরা অঙ্কগুলো করি। এবার আমি কয়েকটা ছোট ছোট অঙ্ক করছি, কারণ বড় অঙ্ক আর করব না। আমরা 14টা অঙ্ক করলাম, 15 থেকে আমরা পরের দিন শুরু করব। এবার আমরা চলে যাচ্ছি একটু সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণের দিকে। সো আমি পেজ সেভ করছি এবং তোমরা চলে যাও 24 দাগের সি, যেখানে রয়েছে শূন্যস্থান পূরণ। ওকে, 24 দাগের সি, দেখি উত্তর কে দেয়। যে সি এর একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, আমি একটু আগেই ছবি এঁকে দেখালাম একটা সমকোণী চৌপলের কতগুলো কর্ণ থাকতে পারে। উত্তর বলো স্পিকার অন করে, স্পিকার অন করে বলো, ও চ্যাট করে পাঠাতে পারে। হ্যাঁ, 4টি। তো 24 দাগের সি এর শূন্যস্থানে বসবে 4টি। সি এর 2, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তা দেখো, একটা ঘনক, আমাদেরকে একটা ঘনক আঁকতে হবে। তো ধরো এটা একটা ঘনক, একটা ঘনক। এই যে ঘনকটা রয়েছে, কি বলছে প্রশ্নে, যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে একটা তল, সেই একটা তলের কর্ণের দৈর্ঘ্য। সো আমরা যদি একটা তলের কর্ণের দৈর্ঘ্যের কথা ভাবি, মানে এই যে তলটা, এই তলটার যে কর্ণর দৈর্ঘ্য সেটা কি হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। সো এই হলো কর্ণের দৈর্ঘ্য।
তো এই যে কর্ণের দৈর্ঘ্যটার কথা বলা হলো, এই কর্ণের দৈর্ঘ্যটা সমান সমান √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তো আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য কি জানি, যে ধারের দৈর্ঘ্য হয় এ, ধারের দৈর্ঘ্য হয় এ একক, ধারের দৈর্ঘ্য হয় এ একক। সো এটা কি একটা বর্গক্ষেত্র, এইটা যদি আমি নাম দিই এ বি সি ডি, এই এ বি সি ডি কিন্তু একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আলটিমেটলি তো বর্গক্ষেত্র হলো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, ক্লাস 9-এ পড়েছি, √2a বা a√2 একক। ওকে, সো আলটিমেটলি আমরা দেখো পেয়ে গেলাম যে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √2, মানে শূন্যস্থানে বসবে √2 ইন্টু এ কি, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ওই শূন্যস্থানটায় বসবে √2। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে যে বিশেষ ঘনবস্তু পাওয়া যায় তার নাম কি? আমি এটা বলেইছি, বলো উত্তর কি হবে? 3, স্পিকার অন করে বলো। ঘনক, হ্যাঁ। সো উত্তরে বসবে ঘনক, আর এটার উত্তরে বসবে √2। ওকে, সো আমরা 24 দাগের সিটা কমপ্লিট করে ফেললাম আজকে। আমরা নেক্সট দিন বাকি অঙ্কগুলো করব। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো আমাকে বলতে পারো।